আবার একটা সাপের খোলস, তাই না? তোর দিকেই ফোনাটা তুলে ওইখানে রোদ পড়ছিল। হ্যাঁ, রোদ পোহাচ্ছিল। এখন আছে হ্যাঁ হ্যাঁ, এখন অনেক কচ্ছপ আছে এর মধ্যে। আর জালের জন্য এই বাঁশগুলোই কেটে রাখা হয়েছে। এই যে নেট ফিক্সিং করা হয়, এই নেট ফিক্সিংয়ের জন্য এই বাঁশ সব সাইজ করে কাটা হচ্ছে। ছিলার জঙ্গলটা এখন হচ্ছে বন্ধ এরিয়া, বন্ধ বাঁধা করে দিয়েছে দিয়েছে। অ্যাক্সিডেন্টের কারণে ওখানে মানুষ এখন যায় না। অন্যান্য এই জঙ্গলগুলো ঝিঙেখালি ফরেস্ট ভিটে এসে একটা কেউটে সাপ দেখলাম, আবার দেখলাম ডাঁড়ার সাপের খোলস, যেটা এখন হাঁটতেও ভয় পাচ্ছে। ঝিঙেখালি ফরেস্ট অফিস বসিরহাট রেঞ্জের অন্তর্গত, ঠিক তার সামনে অর্থাৎ অপর পারে আমরা দাঁড়িয়ে আছি। কালীতলা মার্কেট থেকে একটু এসে এখানে দাঁড়িয়ে আছি। আমরা যাব ঝিঙেখালি ফরেস্ট অফিস সাফারিতে। এই অফিসের মধ্যে ঢুকতে দেওয়া হয়, এর মধ্যে সাফারি করা যায়। এর মধ্যেটা ঘুরে দেখব, শীতের শুরুতে ট্যুরিস্ট সিজন যেহেতু, সেটাই ঘুরে দেখব। যে দাদার নৌকাতে করে আমরা আজকে পার হব, ঠিক তার আগে তার সাথে কিছু কথোপকথন দিয়ে, তার জঙ্গল জীবন দিয়ে শুরু করে আমরা তারপরে ফরেস্ট অফিস সাফারিতে যাব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক, আর দেখতে থাকুন। তো তোমরা এদিক দিয়ে কোন দিকে মাছ ধরতে যাও? আমরা এখান থেকে মাছ ধরা শুরু করে আমরা চলে যাই এখান থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পথ। কোন জঙ্গলের দিকে যাও? আমাদের এটা কুড়েখালির জঙ্গল বলছে, ওটা বলছে যে কর্পূরর বাদা। কর্পূর বাঁধা ওটা? কর্পূরর বাদা, বিভিন্ন খালের নাম আছে এখান থেকে। আমাদের একটা খালের নাম আছে ধানখালি, গোদাখালি। তারপরে যে কর্নারটা দেখা যাচ্ছে, টেকটা দেখা যাচ্ছে, ওটাকে আমরা হাড়ের টেক বলি। আচ্ছা, আপনারা কত দূর যান এখান থেকে? আমরা এখান থেকে 4 ঘন্টা 5 ঘন্টা পথ যাই। ছিলার জঙ্গলটা এখন হচ্ছে বন্ধ এরিয়া, বন্ধ বাঁধা করে দিয়েছে। ওখানে অ্যাক্সিডেন্টের কারণে ওখানে মানুষ এখন যায় না। অন্যান্য এই জঙ্গলগুলো আমাদের, এই জঙ্গলটা ছাড়া আছে বড় জঙ্গল। এই কর্পূর? হ্যাঁ, কর্পূরের জঙ্গল। কর্পূরের জঙ্গল। নদীটা হচ্ছে রায়মঙ্গল। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কর্পূরের জঙ্গলের ওপাশে তো মরিচঝাপি। আবার না, মরিচঝাপিটা আপনার এই জঙ্গলটার পশ্চিমে, এই সাইডটাতে হ্যাঁ, পড়ছে। ওই পশ্চিমে। আচ্ছা, সেটাও একটা মোটামুটি একটা বড় সার্কেল, তবুও ওখানে মানুষ কম বেশি যায় সাবধান সতর্কভাবে, কিন্তু সরাসরি আর যেতে পারে না। আমরাও ওতে বহু আগে মাছ শাক ধরেছি রাতে দিনে, কিন্তু আমরা এখন অবধি এখন যাইনি আর। তারপরে ওই জঙ্গলটা আমার নিজের দাদার নৌকায় একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে এক চান্সে যাওয়াই বারণ আমাদের এখানে। তাহলে এখানে এই জঙ্গলে তো বাঘের ভয় নেই তো? হ্যাঁ, যেখানে জঙ্গল আছে সেখানে বাঘের ভয় আছে। এখানে দীর্ঘদিন তো বাঘ আসে না শোনা যাচ্ছে, শোনা না, যায়। আসে না বলতে গেলে বাঘটা ধরুন এই প্লাস্টিকের জাল দিয়ে, বাঁশের পোস্ট দিয়ে ঘেরা আছে, হয়তো টপকে এই ধারে আসে না, কিন্তু ওর ভেতরে বাঘ আছে। যেহেতু হরিণ আছে। হ্যাঁ, হরিণ, শুয়োর, বহু কিছু খাবার ওদের আছে। তাতে করে ওরা, ওদের খাওয়ার ওখানে চাহিদা মিটে যায়, ওরা এধারে আর আশা বোধ করে না। আর তারপরেও প্লাস্টিকের জাল দিয়ে ঘেরা আছে। আচ্ছা আচ্ছা দাদা, আমরা যে এখান থেকে যান একসঙ্গে 3-4 জন যান মাছ ধরতে? হ্যাঁ, মাছ ধরাটা, কাঁকড়াও যান? না, আমি কাঁকড়াটা ধরি না। আমার সব মাছের উপরে আইটেম, সব বিভিন্ন। হ্যাঁ, জাল দেখে বোঝা যাচ্ছে নৌকায়। ছোট চিংড়ির থেকে বড় মাছ অবধি ধরা হয়। প্রচুর জালও আছে, নৌকাও দুখানা আছে। নিজে 5-6 জন যাই মাছ ধরতে। এখন শীত পড়ে গেছে, এখন টুরিস্ট সেভাবে শুরু হয়নি তো? টুরিস্ট আসছে? টুরিস্ট আসতেছে একটু কম, তবে এবার থেকে শুরু হয়ে পরপর চাপ হবে। উত্তর হাওয়া ঢুকেছে, মানে এবার আসবে আস্তে হ্যাঁ আস্তে। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আপনাদের তো এই এখান থেকে তো লোক অনেক যাতায়াত করে তো? হ্যাঁ, এখান থেকে এখানে একটু কম যাতায়াত করে। কারণটা কি এই জঙ্গলের কম আসার কারণ? এটাও তো একটা কম আসার কারণ, এখানে আপনার পশু পাখি ধরে রাখা নেই। হ্যাঁ, এখানে আসলে লাগলে যদি কোনো কিছু দেখা গেলে টুরিস্টের ভাগ্যের ব্যাপার। হরিণ, শুকর এগুলো তবু সবসময় দেখা মেলে না এখানে? অনেক সময় দেখা যায়, কিন্তু খোলামেলাভাবে ধরা নেই যে এখানে গেলেই দেখতে পাবো, এরকমভাবে ধরা নেই। তবে
ওটা দক্ষিণে আছে, সজনাখালি অফিসে আছে, যার হ্যাঁ। জন্য দক্ষিণ 24 পরগনা টুরিস্টের চাপটা বেশি আছে, ঝড়খালি দিয়ে যাতায়াত করে। আর এটু যেটা বর্ডার এরিয়া তো এখানে অনেকটা না, রেস্ট্রিকশন। বর্ডারের জন্য বিষয়টা না, আপনার বর্ডারে তো বিএসএফ ওখান থেকে কর্নারটা দেখাচ্ছে, ওর ধারে বড় গ্যারেজ দিয়ে বর্ডারে বিএসএফ ডিউটি করছে, স্পিড বোট দিয়ে আসে। আমরা তো ওনাদের বর্ডারেই থাকি। রাত্রিতে আমরা শোন এইটু দিয়ে আয় আমরা। আচ্ছা, তাহলে এখানে টুরিস্ট শীতের থেকে শুরু হচ্ছে। হাই হাদাক, ওখানে বসে থাকবি, ওই 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 জালটা ওই করবি, ওই জালটা গ্রাভিতে খুলে ওই জালটা চাক দিয়ে বান্ধ দিবি। ওখানে নাকে তেল দিয়ে কি ঘুমাবি নাকি তুই? কাঁচি টাচিগুলো কল দিয়ে গ্রাভির ভেতরে রেখে দিবি। ওখানে কাজ নি তাই দেওয়া হচ্ছে। তাহলে আপনি চলুন, যাই, ও যেতে চাইছে না। যাক, আমার একটু কাজ আছে, আমরা আবার এই বিকালে আবার একটু জাল ধরবো। আমরা এইসব নদী আটকাই, বড় আচ্ছা। কাঁচি দিয়ে বড় জাল দিয়ে আটকিয়ে জাল টেনে মাছ ধরি। এখন কি ধরনের মাছ হচ্ছে? এখন মানে মাছটা এখানে বহু প্রজাতির মাছ, আপনার ভেটকি মাছ থেকে নিয়ে দাঁতনে, পায়রা, ছেলে, চিংড়ি বা ভোলা, সোনাখড়ি মাছ, বিভিন্ন প্রজাতির ফ্যাসা মাছ। আচ্ছা, আর একটা কথা শুনি, আমরা যখন এ খালে আসলাম, এই খালে খাবার জলে ভরতাম রাস্তায়। এই যে ঘাটটাতে আসলাম, এখান থেকে আমাদের 250 করে নেওয়া হয়, 200-250 অ্যাপ্রক্স এরকম একটা যায়। কিন্তু ওখান থেকে গেলে কি আবার একটু কম না বেশি? না, ওখান থেকে একটু বেশি। ওখান থেকে 1 জন থেকে 6 জন অবধি ফরেস্টের থেকে আপ ডাউন 300 টাকা নেবে। আচ্ছা। আর ফরেস্টার দেখা হয়ে গেলে যদি কেউ ভাবে যে আমি একটুখানি জঙ্গলের রাউন্ডটা ঘুরবো, সেক্ষেত্রে 500 টাকা করে ঘন্টা। এটা ইউনিয়নের একটা রেট বা সিদ্ধান্ত। আচ্ছা। 1 জন থেকে 6 জন অবধি। আবার 6 জনের থেকে যখন 7 জন হতে যাবে, 8 জন হতে যাবে, তখন 20-50 টাকা করে আচ্ছা 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 বাড়বে। আচ্ছা তো ঘন্টাটা একই থাকবে আচ্ছা। ঘন্টার ক্ষেত্রে। হ্যাঁ, এটা ফরেস্টার থেকে বাজার অবধি আপ ডাউন 300 টাকা, একজনের সেটা থেকে এখানে 6 জন। এইটুকুনি বলে আপনারা এটা এটা মার্জিত রেটে চালানো হয় টুরিস্টের স্বার্থে। এরপরে যখন লোক বাড়বে। আচ্ছা, একটা কথা শুনি, লাস্ট আপনার এখানে লাস্ট কবে আপনারা বাঘ দেখেছেন? বাঘের আনাগোনা হয়েছে এরকম শুনেছেন লাস্ট কবে? না, ওইখানে অবশ্য অনেক আগে, 1-2 বছর আগে। 1-2 বছর আগে, তখন এইখানে 15-16 সাল, 2000? না, সে তখন আরও ছিল, বেশি বেশি উপদ্রব ছিল। আস্তে আস্তে ফরেস্টারের প্রচেষ্টায় মানে অনেকটা প্রতিরোধ হয়েছে। কিন্তু 1 বছর আগে এখানে হঠাৎ সন্ধ্যেবেলা এক সময় এখানে বাঘ চলে আসে, এই চরেই চলে আসে, আমাদের এই লোকালে চলে আসে। জানতে পারলে ফরেস্টারে সংবাদ দিলে ওরা বাজি টাজি ফুটিয়ে বাঘটা জঙ্গলের ওপারে চলে যায়। এখানে প্লাস্টিকের জাল দিয়ে ঘিরে ওকে তাড়িয়ে আস্তে আস্তে তুলে দেওয়া হয়। অফিস টপ কি ওই ধারে খোলা আছে জঙ্গল, ওই ধারে ও ভেতরে ঢুকে যায় ওর আচ্ছারায়। আচ্ছা, সেটা 1 বছর আগে। তারপর থেকে আর এখন কোনো? না, এখন ঠিক আছে, তাহলে যাই, ঘুরে হ্যাঁ, আসি। যান, ঘুরে আসুন। যাবি তুই? তুই দুটো নিয়ে যাবি? যার সঙ্গে কথা বলছিলাম তারই নৌকা, সেই দাদার, উনি কাঁকড়া ধরেন না, মাছ ধরেন, আর সেই মাছের নৌকায় আমরা যাচ্ছি এখন। চারিদিকটা দেখছি, মাছের নৌকায় যাচ্ছে। আর আমাদের যে নিয়ে যাচ্ছে ওই কাকারি ভাইপো তো তুই? ভাইপো। চলেছি ঝিনাইখালি জঙ্গল বা ঝিঙেখালি জঙ্গলের উদ্দেশ্যে। যে কাকার সাথে কথা বলো, ওনার নাম কি রে ভাই? মহাদেব মৃধা। মহাদেব কাকার ভাইপো। তোর নাম? সৌরভ। তুই নিয়ে যাচ্ছিস আমাদের ঝিঙেখালির জঙ্গলে। আজকেরও ভিডিওতে শশাঙ্ক অফ আছে, যে কারণে আমাকে একা করতে হচ্ছে। আর যাচ্ছি। এখানে কতক্ষণ লাগবে মনে হয় তোর? এই তো 5-6 মিনিট। 5-6 মিনিট লাগবে। চল দেখি। তুই যাস মাঝে মাঝে মাছ ধরতে? হ্যাঁ, কত দূর গেছিস? বেশি দূর যাইনি, এতে তোমার 1 ঘন্টা বেজে যেতে হবে। না তো, রায়মঙ্গল পার হসনি? হ্যাঁ, রায়মঙ্গলই 1 ঘন্টা লাগে না, 1/2 ঘন্টা। তারপর ওটা কোন নদীতে গেছিলিস? ওই রায়মঙ্গলই নদী, কিন্তু ওই দূর। আচ্ছা, কর্পূরের জঙ্গল পেরোসনি তো? কর্পূরের জঙ্গল বলতে এই 1 ঘন্টা এখান থেকে গেছি। গেছিস? যে ভাইটার সাথে কথা বলছিলাম, বলতে বলতে বুঝলাম যেহেতু তার অল্প বয়স আর তার কাকা বা বাবা যারা যায় তারা ওকে সবসময় নিয়ে যায় না, নিয়ে যাওয়ারও কথা নয়, সে কারণে সে খুব বেশি জঙ্গল ঘোরেনি। একটা খাঁড়ি চলে গেছে ভিতরে, না ঝরা?
কোনটা? হরি মাঝির খাল। কারণ ওই নাম অনেক দিন আগের থেকে। আচ্ছা, আর এখানে লেখা আছে ঝিঙাখালি বেট, ঝিঙাখালি বেট, বসিরহাট রেঞ্জ। এখান থেকে নামায় যখন খুব টুরিস্টের চাপ বাড়ে। আচ্ছা, সব জায়গায় কেওড়া হয় না, ওই সাইডটা আমার বান গাছ, কেওড়া গায়নি বেশি। আর এই জায়গায় বান গাছ কেওড়া গাছ মিশানো। এখান থেকে একটুখানি গেলে আমাদের বিএসএফ টহল দিচ্ছে না? না না, অনেক। কত দূর? এখান থেকে 3-4 ঘন্টা। বিএসএফ টহল দিচ্ছে মানে ও যেটা বলতে চাইছে সেটি হচ্ছে ঝিলা জঙ্গল, যেটি আমরা হেমনগরের দিকে চলে যাই। সেই হেমনগর থেকে একটুখানি ঢিলছড়ার দূরত্বেই আছে আমাদের বর্ডার, আর সেখানেই আছে যাবতীয় চেকিংয়ের, নাকা চেকিংয়ের সমস্ত কারবারি। তো ভাই সে কথাটাই বলতে চাইছে, যেহেতু ও যায়নি অত দূর, তাই বাপ কাকাদের কাছ থেকে শোনা কথাই সে বলছে, যেটা আমি শুনে মনে হলো, আমি যেটা বুঝলাম। এই ফরেস্টার বোর্ডটা এখানে অল টাইম থাকে না? আচ্ছা, সুন্দরবনের যে কটি ফরেস্ট অফিস আছে তাদের প্রত্যেকের কিন্তু একটি করে বড় বোট আছে, আর 2 বা তার অধিক ছোট বোট থাকে। এগুলি মূলত 24 ঘন্টা তাদের ডিউটি করতে হয়। কখনো যদি জাল ছিঁড়ে যায় বা কখনো যদি কোথাও সিসিটিভি খারাপ হয়ে যায় জঙ্গলের ভিতরে, কখনো কোথাও বাঘ বেরিয়ে আসলে তারা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সেখানে গিয়ে একটি উপায় খোঁজার চেষ্টা করে এই ছোট বোটের সাহায্যে। কারণ বড় বোট তো সবসময় ঢুকতে পারে না খাড়ের ভিতরে ভাটার সময়, তখন কি হবে? অগত্যা ছোট বোট তাদের ভরসা। আর অবশ্যই বড় বোটগুলি যে কটি ফরেস্ট রেঞ্জ আছে সেখানে থাকে, এবং বড় বড় খালগুলিতে, যেমন কাঁকসার খাল, সেখানে কিন্তু এই চলমান, এই ভাসমান এই বোটেই তাদের অফিস, এবং এর মাধ্যমে তারা ডিউটি করে। এগুলোতে অনেক সুবিধা আছে, এই চলমান অফিসগুলোতে তারা অনেক সুবিধা পায়। যেমন তারা এখান থেকে কোনো চোরা শিকারি বা কোনো পাসহীন বা পাস নেই যারা যাচ্ছে তাদেরকে আটকে দেয়, বুঝিয়ে ফেরত পাঠায়, এগুলি তারা করতে থাকে। এই ফরেস্ট বোর্ডগুলো কিন্তু এই ফরেস্ট রেঞ্জে যারা থাকে তাদের জন্য খুব কার্যকারী। টিকিট কাউন্টার এই আছে, এই ঢুকছি ঝিঙেখালি ফরেস্ট। ঢোকার গেট পুরো শুনশান। আসলে কাজকর্ম বোধহয় চলছে এখন, আবার এই বাঁশ টাস রেখেছে কেন জানি না। টিকিট কাউন্টারও সম্ভবত কেউ আছে বলে মনে হয় না। সাহেব আছেন? টিকিট কাউন্টারও কেউ নেই সম্ভবত, এখন নির্জন শুনশান। এখন তো শুরু হয়নি সিজন, ওই জন্য টিকিট কাউন্টারে কেউ নেই। একটু ডাক দিয়ে দেখ তো, ওরা তো বোট চালায়, ওরা বলতে পারবে না। ভিতরে আয় দেখি, কাউন্টারে কাউকে না পেয়ে ভিতরে যাচ্ছি, দেখি কাউকে পাই কি না। তবুও যাওয়া উচিত হবে না, কিন্তু আর একবার দেখে আসি কেউ আছে কিনা কাউন্টারে। বোট থেকে যখন বেরিয়ে এসছি, ওই জেটিঘাট থেকে উঠলাম, ওঠার পরে এটা হচ্ছে টিকিট ঘর। এখানে প্রচুর বাঁশ, আসলে ওই সুন্দরবনের যে জাল দেওয়া হয়, জালের জন্য এই বাঁশগুলোই কেটে রাখা হয়েছে। এই যে নেট ফিক্সিং করা হয়, এই নেট ফিক্সিংয়ের জন্য এই বাঁশ সব সাইজ করে কাটা হচ্ছে। অফিস ঘর খোলা আছে বটে, কিন্তু অফিস ঘরে কেউ নেই। এটা হচ্ছে অফিস ঘর এই, কিন্তু এখানে টিকিট দেওয়ার কেউ নেই। তাহলে আমরা ভিতরের দিক দিয়ে ঘুরে আসি, চল দেখি। টিকিট ঘরে তো কেউ নেই, ভিতরে যাই। টিকিট ঘরে কাউকে না দেখতে পেয়ে আমরা ভিতরে যাচ্ছি। এখন ফুলদমে কাজ চলছে, বুঝলি? চারিদিকে দেখছি। এখানে সম্ভবত তুই যাই বলিস কম লোক আসে। হ্যাঁ, কম লোকই আসে, আর কম লোক আসে বলে এখানে কিন্তু অতটা ইয়ে নেই। হ্যাঁ,
এসছি ঝিঙেখালি ফরেস্ট, ঘুরছি চারিদিকটা দেখাচ্ছি। এখানে স্বভাবত লোকজন একটু কম আসে বলেই মনে হলো, তার কারণ অতটা ভিড় নেই, লোকজনও নেই। আমরা টিকিট কাটতে গেলাম, কাউকে দেখতে পাইনি, একটু তাড়াতাড়ি এসছি। সামনে একটু গেলে এখানে মাছ চাষ হয়, বুঝলি তো? এই পুকুরটা পুরোটাই মাছ চাষ হয়, আর এইখানটায় কুমির কচ্ছপ চাষ হয়। চল দেখাচ্ছি, কচ্ছপ প্রকল্প এখানে। এগুলোতে যখন শীত থাকে, যখন পুরোপুরি ট্যুরিজম শুরু হয়ে যায়, তখন এইসব জায়গায় জল রাখা হয়, ফোয়ারার মতো জল টল রাখা হয়। এই এখন সাফ সাফাই করা হচ্ছে, বুঝতে পেরেছিস? এইখানে কচ্ছপ প্রকল্পর জন্য 12 মাস এইটাকে সিলেক্ট করে রাখা। এইটা হচ্ছে কচ্ছপ প্রকল্পের পুকুর। হ্যাঁ হ্যাঁ, এখন অনেক কচ্ছপ আছে এর মধ্যে। আর এদিক দিয়ে একদম খোলা জঙ্গল, বুঝলি, পুরোটাই খোলা জঙ্গল। এই এইটা হচ্ছে কচ্ছপ প্রকল্পের জন্য এখানে জল পরিষ্কার করা হয়, কচ্ছপগুলোকে অন্য কোথাও তুলে নেওয়া হয়, তারপর এটাকে রেখে দেওয়া হয়। ওইটা হচ্ছে হরিণদের জল খাবার পুকুর দূরে, সেটা ওয়াচ টাওয়ারে উঠলে দেখা যাবে। হ্যাঁ, আয় ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসি, যাবে? এখান থেকে এই পথ দিয়ে গেলে ওয়াচ টাওয়ার যাওয়া যাবে। এগুলো কি গাছ বলে জানিস তো? এই দিয়ে ঘর চাওয়া হয়। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে মোটামুটি পথ তো বন্ধ হয়ে রয়েছে সব, এখনো পর্যন্ত সেভাবে চালু করিনি, বুঝলি? দেখি ওয়াচ টাওয়ারে উঠে আয়। ওয়াচ টাওয়ারে উঠছি, ওয়াচ টাওয়ারে উঠে দেখবো যে এখানকার বাইরের যে সিনারি সেটি কেমন দেখায়। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সিনারি ওয়াচ টাওয়ারে উঠলে অনুভব করা যাচ্ছে। ওইটা হচ্ছে কচ্ছপ প্রকল্পের যে পুকুর দেখলি না, ওখান থেকে এই পুকুরটাতে মাছ, এই কচ্ছপ কিনে রাখা হয়, আবার ওই জলটাকে শোধন করা হয়। দেখতে পাচ্ছিস কচ্ছপ? ওই দূরে যে পুকুরটা দেখা যাচ্ছে ওটি হচ্ছে হরিণের জল খাওয়ার পুকুর, যেটা সম্ভবত শুনলাম। আর এই যে পুকুরটা আমরা দেখছি, এই পুকুরটা হচ্ছে কচ্ছপ প্রকল্পের পুকুর। শুনশান জঙ্গল, আমরা এখনও কিছুই দেখতে পাইনি। ওয়াচ টাওয়ারের উপরে উঠে দাঁড়িয়ে আছে, কিছু পাখি দেখতে পাচ্ছি, এছাড়া তেমন কিছু এখনও দেখতে পাইনি। গতবার এসেছিলাম, শুকর দেখা গেছিল, এবারে কিন্তু তেমন কিছু দেখা যায়নি। এখানে ট্যুরিস্ট কম আসার মূল কারণ যেগুলো, সেটা বোঝা গেল। এখানে কোনো জীবজন্তুকে ওই সেইভাবে সংরক্ষণ করে রাখা হয়নি, খোলা জঙ্গল থাকে, ফলে সুবিধা পেলে দেখা যেতে পারে, ভাগ্য থাকলে। আবার ভাগ্য খারাপ থাকলে দেখা নাও যেতে পারে। এই কারণেই এখানে একটু দর্শক কম আসে বলে মনে হয়। দেখি সামনে গিয়ে আর একটুখানি হাঁটার চেষ্টা করবো। ওয়াচ টাওয়ারের উপরে বেশ কিছুক্ষণ থাকার চেষ্টা করছি, যদি কিছু দেখা যায় সে কারণেই। ওয়াচ টাওয়ারের উপরে প্রায় দাঁড়িয়েছিলাম মিনিট 20, কিছু দেখতে পাইনি। দাদা, খন্দ করা হচ্ছে নাকি? ও, যেহেতু টুরিস্ট সময় চলে এসছে আবার। আচ্ছা, এই পুকুরগুলোতে মাছ চাষ হয় না? আচ্ছা, দুপুরে রোদ তো হচ্ছে, দেখলাম ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু কর্মী। আর যখন ঘুরছি কিছুই দেখা যাচ্ছে না, এখানে কিছুই দেখারও নেই। পুরো জঙ্গলের ভিতরে একটা ফরেস্ট অফিস, সেখানে কিছু দেখার নেই।
আপাতত দেখি, একটু ঘুরে দেখি যদি কিছু দেখা যায়। তবু সম্ভবত হরিণের তো দেখা পাবো না, খুব দূর তো বাঁদর দেখা গেল দুই একটা, তবু অনেক দূরে। এই কেউটে কেউটে কেউটে, বড় কেউটে, বাপরে বাপ। দুজন এসছিলাম নির্জনে শুনশানে ঘুরতে, ঝিঙেখালি ফরেস্ট অফিস, ফরেস্ট বিট যাই বলি, সেখানে আমরা যখন ঘুরছি চারিদিকে পুরো শুনশান শুকনো। এখন আমরা ভেবেছিলাম এই শুকনোর সময় হরিণ আপাতত দেখা মিলবে, হরিণের দেখা পাওয়া যায়নি। আমরা এই সাইড দিয়ে যাবি একটু না পরে যাবি? ওধারে বাঁশ দিয়ে আছে, আমরা এই সাইডটাতে যাব, গিয়ে একটু ঘুরে দেখে আসি যে যদি হরিণ দেখা যায়, শুকর দেখা যায়। বন্য শুকর হরিণ ঝিঙেখালি ফরেস্ট অফিসে আসলাম, একটাও দেখতে পাবো না, শুধু কেউটে সাপ দেখতে পেয়েছি বটে, আর কিছু আমরা দেখতে পাইনি। আর দুটো বাঁদর দেখতে পেয়েছি। এই জন্য বোধহয় এখানে টুরিস্ট হিসেবে অনেকে আসতে চায় না, যেহেতু অনেক কিছু দেখা যায় না এখানে। সেটা একটা কারণ হতে পারে। চারিদিকে যেটা দেখছি সেটাতে খুব যে মন ভরবে তেমনটা নয়। আসলে প্রকৃতিটাও এখানে অনেকটা বদ্ধ করে রাখা, মানে খোলা তো নয়, আর একটু তবে নিরিবিলি, খুবই নিরিবিলি, যেটি আমরা বুঝতে পারছি। আর টুরিস্ট খুবই কম আসে এখানে। প্রকৃতি যারা ভালোবাসে তারা এসে একটু গাছ, একটু প্রকৃতি এখানে সময় কাটাতে পারে, এছাড়া অন্য কিছু ভালো লাগবে বলে আমার মনে হয় না। দেখি সামনে যাই, দেখতে থাকি। কেউটে সব ফোনা তুলে রয়েছে, আমি বলি কী ফোনা তুলে থাকে? শুকিয়ে গেছে, আসলে নোনা জলে বোধহয় ওরা থাকতে পারে না। শুকিয়ে গেছে আর কি, খাওয়া টাওয়াও পাইনি। আমাকে তোর দিকেই ফোনাটা তুলে, এখানে রোদ পড়ছিল। হ্যাঁ, রোদ পোহাচ্ছিল, এধারে বন্ধ, তাই না? আসলে এগুলো কেন করা বলতো, যে কোনো সময় তো বাঘ আসতে পারে, বুঝলি তো, ওর তো কোনো ভরসা নেই, ওই কারণে এগুলো করে রেখেছে। হ্যাঁ, এবার ওই দড়ি দিয়ে রেখেছে। ফরেস্ট অফিসটা পুরোটাই হাঁটছি, কিন্তু কিছুই চোখে পাচ্ছি না। এটা আবার বন্ধ করে রেখেছে। এটা ওই সময় বেরোনোর সময়, যখন টুরিস্ট সিজন থাকে তখন বেরোনোর সময়। কাজ চলছে এখন, আই দেখি যাই। নাই যাওয়া যাবে, ও সাইডে আর যাবো না, ভয় পাচ্ছি তো সাপের, মূলত সাপের ভয়টা বেশি পাচ্ছি। হ্যাঁ, আবার একটা সাপের খোলস, তাই না? যেটা বুঝছি এখানে কিন্তু প্রচুর সাপ আছে, সাপের উৎপাত বেশি কিন্তু এই জঙ্গলে। ঝিঙেখালি ফরেস্ট বিটে এসে একটা কেউটে সাপ দেখলাম, আবার দেখলাম ডাঁড়ার সাপের খোলস, যেটা এখন হাঁটতেও ভয় পাচ্ছে। ওর ধারের কাছে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কেউটে সাপ দেখে ও বলছে ধারের কাছে যাবে, অসম্ভব, দরকার নেই। আবার গিয়ে আবার তাকে দেখতে পারি ওখানে। দুজন ঝিঙেখালি ফরেস্ট অফিসের যে রেঞ্জ সেটি ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে চারিদিকে হিঁসির শব্দ পাচ্ছিলাম। একটা কেউটে সাপ দেখেছিলাম, ক্যামেরা অন করতে মনে নেই, আর একটা ডাঁড়ার সাপের খোলস দেখলাম। তার থেকে বুঝলাম যে এখানে বেশ সাপের উৎপাত আছে। আর একটা জিনিস যেটা মনে হচ্ছে যে এখানে সাপের সাথে সাথে কিছু বানর দেখা যাবে, তবে সাপের উৎপাত খুব বেশি এখানে। একদম খোলা জঙ্গলের সাথে মাঝখানে এই জঙ্গলটা, এই ফরেস্ট রেঞ্জটা অবস্থিত, তো এর বাইরে এখানে তেমন কিচ্ছু দেখার নেই। হরিণ কপালে থাকলে দেখা যাবে, দূরে ওই একটা বাঁদর দেখতে পাচ্ছি বসে আছে, আমরা যেতে যেতে চলেও যেতে পারে কিংবা থাকতেও পারে। এই হচ্ছে এখানকার মূল অবস্থা। হরিণ মাঝে মাঝে দেখা যায়, আগে একবার এসেছিলাম শুকর দেখা গেছিলো, এবার এখনও কিছু দেখা যায়নি। এই সাইডটায় দেখুন দেখাচ্ছে, এই সাইডে কাজ চলছে, ফরেস্ট ডিপার্টমেন্ট, ট্যুরিস্ট সিজন শুরু হচ্ছে, সে কারণে দূরে ওখানে কাজ চলছে, ওখানে একটু গিয়ে জাস্ট বসা যাবে। আর শুনশান জঙ্গল, বাঁদরের উৎপাত আছে, হরিণ দেখা যায়, আর তেমন কিছু নেই বলে মনে হলো এখানে। হ্যাঁ, ওখানে বাঁদর দেখা যাচ্ছে।
লাগাতার কাজ চালাচ্ছে এখন। আর যেহেতু অফিস শুরু হচ্ছে, ট্যুরিস্ট সিজন হিসেবে এই অফিসটাকে আবার সাজানো হচ্ছে। এই ওইখানে একটা কেউটে সাপ দেখেছিলাম, খুব সাবধানে যেতে হবে, যদি কেউটে সাপ থেকে আবার দেখতে পাই তো খুব মুশকিল আছে, একটু সাবধান। ওদিকে বোট দাঁড়িয়ে আছে, আমরা যাই এবার ফিরে যাই, কিচ্ছু দেখতে পাই না আমরা। বাঁদরের বাচ্চা সব একটু একটু বাঁদর। এখানে আবার এই অফিসের স্টাফরা আবার এই দেখছে পালং শাক, ধনে পাতা, লাল শাক চাষ করেছে। এই বাঁদর যাতে নষ্ট না করে তার জন্য ওই ঘেরাটো। সুন্দরবন ঘুরতে আসলে শুধু যে আমরা বাঘ দেখব, শুধু কুমির দেখব, হরিণ দেখব, এর বাইরেও যে সুন্দরবন আছে এবং সুন্দরবনের জঙ্গলের বাইরে কিছু জিনিস উপলব্ধি করার আছে, সেটি যদি আমরা এভাবেও দেখি যে সুন্দরবনের জঙ্গলে গেলে প্রকৃতি দেখছি, তার সঙ্গে একদম গভীর জঙ্গল, খোলা বাঁধা, তার ভিতরে একটা বা একটা অফিস করা, সেই অফিসটাকে কাঁটা তার এবং তারপরে দড়ির যে ঘেরাটোপ সেটি দিয়ে বেষ্টিত, বেষ্টন করে রাখা, এরকম একটা পরিবেশের মধ্যে এরা থাকে। এভাবেও যদি দেখি এই অফিসে কি বা রাখা যায়, ছোট একটা জায়গার মধ্যে অফিস। সে কারণে এই অফিসটাকে খুব একটা যে আমরা বাঘ, কুমির এগুলোর জন্য দেখতে পাবো, এগুলোর জন্য এখানে আসবো এমনটা নয়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের অন্তর্গত যে এই বসিরহাট রেঞ্জের অন্তর্গত যে অফিস, এখানে কিন্তু একটি জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে নির্জনতা। এবং আমি শুনছিলাম যে উত্তর চব্বিশ পরগনার যতগুলো সাপ টাপ ধরা হয় বটে, সেগুলো কিন্তু এই জঙ্গলে এসে ছাড়া হয়। এইটি কিন্তু তার প্রমাণ আমি এখানে এসে দেখতে পেয়েছি। আর আপনারা আপাতত আসলে আশা করব যে বাঘের দেখা, সাপের লেখা এগুলো যেন না হয়। দু চারজন করে ট্যুরিস্ট আসছে বটে। এই আমার পাশে একজন আছে মাত্র। এই হ্যাঁ যান। আরে বাহ, এই তেড়ে আসে। চল বাবা আমরা ফিরে যাই। ট্যুরিস্ট দু চারজন এসছে, আর কেউ নেই। আপাতত আমরা ফিরে যাচ্ছি। ওই আমাদের বোট দাঁড়িয়ে আছে। ঝিনাইখালী ফরেস্ট অফিস সাফারি করলাম, কিছুই দেখতে পাইনি। হরিণ তো নাই, শুকর দেখতে পাইনি, বাঁদর দেখতে পেয়েছি, গোসাপও পর্যন্ত দেখতে পাইনি। বরং এই এবার ফিরে যাই। আমার ভাই আছে ওই। দাদা ফরেস্ট অফিসের ভিতরে কিচ্ছু এখন মানে বাইরে থেকে কিচ্ছু দেখতে পেলাম না। এবার হরিণও দেখতে পেলাম না। আগের বার এসেছিলাম সাইডে বেরিয়েছিল, আসার পথেই তো ওরা, আমি যাদের নিয়ে এসেছি ওরা দেখলো। দেখেছে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু কেউটে সাপ আছে অনেক দেখলাম এর ভিতরে, হ্যাঁ। অনেক সাপ। এর আর একটু পরের দিকে আর হরিণও দেখা যাবে না, এখন এত মানুষের চলা আনাগোনা থাকবে, সব ভিতরে ঢুকে যাবে হরিণ। হ্যাঁ। হ্যাঁ, কারণ এত সাইডগুলো দেখা যায়। হ্যাঁ এই সাইডগুলোতে গেলে দেখা যায়। চলো ভাই উঠে পড়ো তুমি, আমরা ধরে নিচ্ছি, তুমি উঠে পড়ো। হ্যাঁ উঠে পড়ো। তুই এত বোটে দাঁড় পাচ্ছি, নদীতে থাকিস, তো এত হচ্ছে দম লেগে যাচ্ছে কিভাবে? ওর দম অনেক হালকা হয়ে গেছে তো। সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ভরা নদীতে যদি এমনভাবে নৌকা বিহার করা যায়, বোট সাফারি করা যায়, কার না ভালো লাগে। বাঘ দেখতে এসে, কুমির দেখতে এসে, হরিণ দেখতে এসে যদি তা না দেখা যায়, তাহলেও যদি এইভাবে নৌকা সাফারি করা যায়, সেটিও খুব একটা কম নয়। সুন্দরবনে যারা আমরা আসি, যারা আমরা সুন্দরবনে বিভিন্ন ধরনের ভিডিও বানাই, তাদের জন্য এই ধরনের বোট সাফারি আর অবশ্যই নির্জনতা, এগুলো কিন্তু মন্দ লাগে না আমাদের। ঝিনাইখালী ফরেস্ট অফিস সাফারিটা করলাম। ঝিনাইখালী ফরেস্ট রেঞ্জ যেটা বসিরহাট রেঞ্জের অন্তর্গত, সেটা সাফারি করলাম। এর ভিতরে এমন কিছু তো দেখিনি, সেটা ভিডিওতে বলেছি। যাওয়ার সময় যেটা মজা লাগছে সেটি হচ্ছে নৌকাতে করে আমরা এসেছিলাম।
যদি আপনারা ওই বাজারটার নাম কি কালীতলা বাজার থেকে আসেন তাহলে বোটে করে আসবেন, সেক্ষেত্রে একটু কস্টলি। আর যদি আর একটু এইদিকে এসে এই ঘাটটার নাম কি ভাই? পারঘুমটি 652 ঘাট থেকে যদি আসেন সেক্ষেত্রে আপনারা নৌকাতে করে আসতে পারবেন। যদি নৌকাতে করে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু নৌকা সাফারিটা হবে, নৌকায় করে একটু আরামে একটু ধীরে সুস্থে যেতে পারবেন। 5 জন করেই তো আসতে পারবেন, যদি আসেন তো আরামসে আসতে পারবেন। আমার কিন্তু 10-12 জন করে নিয়ে যেন যায়, তাহলে একটা টিম হিসেবে আসলে আপনারা আসতে পারবেন। এখানে কিন্তু নৌকায় করে এসে আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। ফরেস্ট অফিসটা যেহেতু একটা জঙ্গলের ভিতরে, তারা নিজেরা একটা ঘেরাটপের ভিতরে আছে, ফলে তারা জীবজন্তু আপনারা দেখার আশা করলে এখানে হবে না। এখানে নেচারটাকে উপভোগ করতে হবে, প্রকৃতির একদম নিস্তব্ধ প্রকৃতি সেটি দেখতে পাবেন। আর এখানে আসলে এই নৌকায় করে আসলে আমার মনে হয় সব থেকে বেটার হবে। চারিদিকে যখন ভাটা থাকবে তখন এই নৌকায় করে গেলে আরও সুন্দর লাগে, জোয়ার হলে একরকম লাগবে। যাই হোক, ফরেস্ট সাফারিটা করলাম, কেমন লাগলো আপনারা জানাবেন। এই ভিডিও আর দীর্ঘায়িত করবো না, এখানেই শেষ করবো, নিরারস একঘেয়ে লাগবে। যেন এই ভিডিওটা করলাম, এখানে কোনো মানুষের রিয়াকশান থাকছে না, শুধু জঙ্গল আর জঙ্গল। মাঝে মাঝে ভাইয়ের কাছে শুনছিলাম টুকটাক ঘটনাগুলি, আর সেই সঙ্গে পুরো ভিডিওটা এখানে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ও হ্যাঁ, ক্ষমা চেয়ে নিচ্ছি রেগুলার ভিডিও না দিতে পারার জন্য। এর মূল কারণ আপনাদের আগেই বলেছি, ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, নতুনভাবে আবার কাজ করছি। এই সিজনে পুরোটাই ঘুরবো, সাথে থাকবেন।